সকালের আলো ফুটেছে 2 ঘন্টা হলো। মানুষ চলছে নিজ গন্তব্যে। সেই সকালের ব্যস্ত রাস্তায় তিনজন বিশিষ্ট রিকশা যাচ্ছে আপন মনে। তাদের গন্তব্য কোথায় শেষ হবে তা তারা নিজেরাও জানে না। ততক্ষণে সব ঠিক থাকলেও এখন আর কিছুই ভালো লাগছে না আরশির। বিরক্তির রেশ তার মুখে স্পষ্ট ফুটে উঠেছে। এবার আর চুপ থাকতে না পেরে প্রশ্ন করে ফেলল সে। কলেজ ফাঁকি দিয়ে কোথায় যাওয়া হচ্ছে বলবি কেউ? জেসমিন সংক্ষেপে যাকে সবাই জেসি বলে ডাকে জেসি বলল। এত কৌতূহল কেন তোর? রিক্সা তোকে যেইখানে নিয়ে যাচ্ছে আমরাও তো সেইখানেই যাচ্ছি। এমন ভাব করছিস যেন জীবনেও কলেজ ফাঁকি দিসনি। আরশির বিরক্ত লাগলেও বলার কিছু নেই, শুধু মনে মনে বলল, আল্লাহ, জীবনে কি এমন পাপ করেছিলাম যে এদের মতো কিছু মাথার সাথে ছেঁড়া ফ্রেন্ড দিছো? হ্যাঁ, নিজেরা তো বাস খায় খায়, সাথে 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 আমাকেও খাওয়ায়। আমার উপর কি মায়া হয় না তোমার? ভাবনার মাঝেই আরশিকে হালকা ধাক্কা দেয় মাহি। কি রে, কি ভাবছিস? আরশি করুণ মুখ নিয়ে বলল, ভাবছি তোদের জন্য আমাকে এবার কি ধরনের বাসটাই না খেতে হবে। আরে বাপ রে, মরলে নিজেরা মর, আমাকে কেন নিয়ে নিস তোদের সাথে? যেদিন আমার আব্বু শুনবে আমার আলতু ফালতু কাজের কথা, কাজের ফাঁকি দেওয়ার কথা, আব্বু আমাকে ঘর থেকে বের করে দেবে। তখন আমি কোথায় যাবো? আরশি কথাটা বলে মেকি কান্না শুরু করে দিল। জেসি এবার বিরক্ত চোখে আরশিকে দেখতে লাগলো আর নাক মুখ কুঁচকে বলল, যখন আমাদের সাথে ফ্রেন্ডশিপ করেছিলি তখন তোর এইসব ভাবার দরকার ছিল। তখন তো আমরা বলেইছিলাম জীবনে সাফল্য অর্জন করতে হলে সবাই একসাথে করব, বাস খেলেও সবাই একসাথেই খাবো। এই আরশি, তুই বল, এই পর্যন্ত তোর বাসায় একটা কমপ্লেনও গিয়েছে? আর ভয় পাওয়ার কিছুই নেই। আমরা জাস্ট ফান করব আর ঘুরতেই তো যাচ্ছি। আমরা কোনোদিন কোনো খারাপ কাজ তো আর করিনি। মাহি তিরস্কার করে বলল, আর সাফল্য, তোরা সাথে থাকলে সাফল্য আশেপাশেও আসবে না। আরশি আর জেসি একসাথে বলে উঠল। চুপ কর। মাহি দাঁত বের করে হেসে ফেলল। হে গাইস, ইটস জাস্ট ফর ফান। তাদের কথা বলার মাঝেই রিকশাওয়ালা মামা বলে উঠলেন, কোথায় যাবেন বললেন না তো আপনারা? কই থামাতাম গাড়ি? জেসি বলল। এই তো মামা, সামনেই, সোজা রাস্তায় যান। 2 মিনিট পরেই জেসির কথা অনুযায়ী রাস্তার সাইডে রিকশা থামাতে হলো। আরশি বুঝলো না জেসি কেন রিকশা থামালো। আরশি কিছু বলবে তার আগেই মাহি বলল, কি রে, রিক্সা থামালি কেন? সামনে চল। জেসি ফোন দেখালো আর বলল, দাঁড়া একটু, তারা রেখে যদি চলে যাস তাইলে সে তিলকে তাল বানিয়ে ফাঁসিয়ে দিবে আমাদের। আরশি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কে এসে? হঠাৎ জেসি বলে উঠল। ওই যে এসে পড়েছে। আরশি আর মাহির চোখ গেল দূর থেকে আসা এক ছেলের দিকে। লম্বা ফর্সা ঘন চুল, মায়াময় হাসি, তার গাল ভর্তি চাঁদদাড়ি। এক কথায় সুদর্শন যুবকও বলা যায়। কলেজ ড্রেস পরায় আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ছেলেটি হাসি মুখে এগিয়ে আসলো, এসেই জেসিকে উদ্দেশ্য করে বলল, মোটুসি, সরে বস, নইলে আমি কোথায় বসবো? জেসি রেগে কিছু বলার আগে আরশি রেগে বলল, এই, তোর এখানে কি কলেজ নেই? হ্যাঁ, দেখছিস আমরা মেয়েরা তিনজন বসে আছি, রিক্সায় জায়গাও নেই, কোথায় বসবি তুই? মাহি বলল। ঈশান, কোথায় বসবি? ঈশান হাস্যোজ্জ্বল ভাবে বলল, মোটুসিকে বল সরে বসতে, তাহলে তো আমি বসতে পারি। আমি কি মোটা নাকি ওর মতো? ঈশানের কথা শোনা মাত্রই আরশি, মাহি, জেসি ঈশানের দিকে তাকালো। ঈশানের মতো সুন্দর বডির বিশিষ্ট কোনো যুবক যদি কথা বলে যে সে চিকন, তাহলে চিকন মানুষও বলবে। দে ভাই দে, 10 টাকা দামের একটু দড়ি এনে দে, কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যাই। আরশি আবার কিছু বলবে তার আগে কথা থেকে হিমেল দৌড়ে এসে হাঁপাতে লাগলো। তার চশমা ঠিক করে বলল, তোরা কত বড় ধোঁকাবাজ! আমাকে না নিয়ে কিভাবে তারা রিক্সায় ঘুরতে পারিস?
দে দে, জায়গা দে, আমিও বসবো। কিন্তু বসবো কোথায়? তোরা তিনজনই তো সব জায়গা দখল করে ফেলেছিস। আরশি আর নিতে না পেরে বলে উঠল। আয় ভাই লিটল আইনস্টাইন, তোরই অভাব ছিল, এখন পুরা 16 কলা পূর্ণ হলো। ওদের কাহিনী দেখে রিকশাওয়ালা মামা বললেন। নামেন আপনারা, এতজন এক রিক্সায় কিভাবে যাই? আমি আপনাদের নিতাম না, নামেন রিক্সা থেকে। দেন আমার ভাড়া দেন, আমি জায়গা। রিকশার ভাড়া দেওয়ার পর রিকশাওয়ালার রাগী চাহনি দিয়ে তাকাতে তাকাতে চলে গেল। তা দেখে হিমেল বলল। রিক্সাওয়ালা মামা রেগে গেল কেন? হিমেলের কথা শোনা মাত্র আরশি দাঁত কিরমির করে রেগে বলল। আরো কয়জন নিয়ে আসতি তাহলে আমাদের দাওয়াত দিয়ে খাওয়াতো। আনিসনি আনিসনি বলে মামা রেগে গেছে, শালা গাধা একটা। মাহি বলল। আরে বাদ দে এসব, এখন কোথায় যাব আর কিভাবে যাব সেটা বল। ঈশান নিজ পকেটে হাত গুজে বলল। পুরো যাব সিএনজি করে। চল সামনে হাঁটতে থাকি। 2 মিনিট পর ঈশান সিএনজি নিল, কিন্তু সমস্যা হলো 5 জন বসবে কিভাবে। আরশির জেসির বাহু আঁকড়ে ধরে বলল। বেবি রে, আমি কিন্তু সাইডে বসবো। ঈশান সবাইকে আদেশের সুরে বলে উঠল। তুষার জাতির খালা, তোরা বস পেছনে। আইনস্টাইন তুই সামনে বস, যা তাড়াতাড়ি। আরশি মন খারাপ করে বলল। আর আমি, আমার কথা তো বললিই না। আরশি ঠোঁট কামড়ে হেসে বলল। আমার কোলে বসে যাবে জানেমান। কথার সাথে সাথে চোখ টিপ দিয়েও দিল ঈশান। ঈশানের কাণ্ড দেখে আরশি রেগে 2টা কিল বসিয়ে দিল ঈশানের পিঠে আর বলল। সব সময় শুধু তোর ফাইজলামুন। নে আরো 2টা খা মার। আরশি মারছে আর ঈশান ওকে আটকাচ্ছে, আর লে তখনই বাকি সবাই। অবশেষে হিমেল সামনে বসলো। আরশি মাহিকে কোলে নিয়ে সাইডে বসেছে, জেসি মাঝে আর তার সাইডে ঈশান। সবাই নিজেদের মাঝে ব্যস্ত থাকলেও ঈশান পর্যবেক্ষণ করছে আরশিকে। মেয়েটা ফর্সা নয়, উজ্জ্বল শ্যামলা বর্ণের, গোলগাল চেহারা, দাঁত বাঁকা। ঈশান মনে করে বাঁকা দাঁতই আরশিকে মানায়, এতেই তাকে মায়াময় মনে হয়। আরশি যখন তার ভাষা ভাষা চোখে তাকায়, হয়তো তখনই ঈশানের বুক কাঁপে, কিন্তু সে তা প্রকাশ করতে অক্ষম। ঠিক উজ্জ্বল রাতের মতো লাগে তাকে, দিবারাত্রির মতো। তাই তো সে আরশিকে অহর্নিশি বলে ডাকে। মেয়েটা প্রচুর হাসি খুশি হলেও দুষ্টুমিতেও সে সেরা। ঈশানের সাথে ওর ঝামেলা হয়নি এমন দিন খুবই কম। হিজাব পরে চলাচল করে বলে সে আন্দাজ করতে পারে না তার অহর্নিশির কেশ দেখতে কেমন। যেমনই হোক, তার মনে হয় তাতেই আরশিকে অপরূপা লাগবে। সে ভাবছে আর হাসছে। ঈশানের ভাবনার মাঝে আরশি বলে বসল। হেই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি, ইয়া। জেসি তাচ্ছিল্য করে বলল। কে জানি একটু আগে ন্যাকা কান্না করছিল, আর বাঁশ খাওয়ার কথাই বা কে যেন বলেছিল। আরশি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। আর আগে এনজয় করি, পরে বাস খেলে দেখা যাবে। খেলে কি আমি একা খাবো নাকি? সবাইকে নিয়েই খাবো। এখন চলো, লেটস এনজয়। তারা ঘুরতে আরম্ভ করলো, কিন্তু আরশি দেখছে বেশিরভাগ মানুষই কাপল হিসেবে এসেছে। সে বিচক্ষণতার সাথে তাকিয়ে বলল। কিরে, একা কাপল হিসেবে ঘোরে কেন? আর জায়গা কি নাই? ঈশান হেসে হেসে বলল। রোডে ঘুরতে আসবা আর কাপলদের দেখবা না, এটা কেমন কথা? দিস ইজ নট ফেয়ার। সবাই যেন আজকেই পৃথিবীর টুপ করে পড়েছে এমন ভাবে তাকিয়ে রইল ঈশানের দিকে। ঈশান যে ঘোরার জন্য এমন ভালোবাসাময় জায়গায় নিয়ে আসতে পারে তা যেন কারোই বোধগম্য হলো না। আর ঈশান এদের অসহায় মুখ দেখে দাঁত বের করে হাসছে। মন ভালো খারাপ নিয়েই মানুষের জীবন প্রতিনিয়ত স্রোতের প্রবাহের মতো চলে, কিন্তু আমাদের জীবনের বন্ধুত্ব বলেও একটি শব্দ আছে। এমন কিছু বন্ধু আমাদের জীবনে থাকে, তাদের সাথে থাকলে কষ্ট বলে কোনো শব্দ আমাদের হৃদয়ে স্থান নিতে পারে না, যারা যে কোনো বিপদে ছায়া হয়ে পাশে থাকে। তাদের কাছে আনন্দ কষ্ট সব মন খুলে উপস্থাপন করা যায়। আরশির মন খারাপ বুঝেই জেসি আজকে কলেজের ক্লাস করবে না বলে ঠিক করেছে, আর স্যারদেরকে ফাঁকি দিয়ে ঘুরতে নিয়ে এসেছে। কিন্তু তারা ভুলে গিয়েছিল তাদের জীবনে শান্তি বলে কোনো শব্দ নেই। এমনকি সেটা হতেই পারে না। যেখানে ঈশান আছে সেখানে আবার শান্তি।
তার সাথে মহান বীরত্বের অ্যাওয়ার্ড পাওয়া হিমেল তো রয়েছেই। আরশির মাথা এখন আগুনের মতো গরম। তারা সবাই লাফ রোডের একটি ফাঁকা চায়ের দোকানে বসে আছে। আরশি ঈশানকে চোখ দিয়ে গিলে খাচ্ছে আর ঈশান সে দিব্যি নিজের মতো হাসছে আর চা খাচ্ছে। আরশির এহেন রাগী রূপ দেখে জেসি, মাহি আর হিমেলের কলিজা শুকিয়ে যাচ্ছে। কি যে হবে আজকে তাই ভাবছে তারা। এই বুঝি খুনসুটি শুরু হয়ে গেল। কলেজে ক্লাস না করে এখানে আসার কারণটা কি জানতে পারি? আরশি বলল। ঈশান ভাবছিলেন ভাবেই বলল, যে কারণে এসছিস আমি আর লিটল আইনস্টাইন সেই কাজে এসছি। আরশি রেগে বলল, ঘুরতে এসেছিস ভালো কথা, আমাদের সাথে কি? আর পৃথিবীতে কি জায়গা নেই? কি ফালতু একটা জায়গা নিয়ে এসেছিস? এখানে তো কাপলরা প্রেম করতে আসে, তাহলে আমাদের কেন এই জায়গায় আনলি? করতে বলেই মুচকি হাসলো ঈশান। ঈশানের হাসি দেখে আরশির রাগ আরো বেড়ে গেল। সে দাঁত খিসে বলল, মজা করা বন্ধ কর। প্রেম করার ইচ্ছা থাকলে গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে আস, অন্তত মনকে বুঝ দিতে পারতাম। ঈশান মন খারাপের ভাব করে বলল, গেলে একা নিয়ে আসতাম, কিন্তু তুই তো আবার তোর ওই খাচ্চর বাপের জন্য বাসা থেকে একা বের হতে পারবি না, তাই তো সবাইকে নিয়ে আসলাম। আরশি ঈশানের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল। যখন কিছু বলতে যাবে তার আগেই হিমেল বলে উঠল, ওইটা খাচ্চুর হবে না, খাচ্চর বা খাটাস হবে। কি ঠিক বলেছি না রে মাহি? মাহি ভাবুক ভাবে বলল। তোর সাথে আমি সহমত। আরশি এক ধমক দিল ওদের। চুপ কর গাধার দল, কোথায় কি বলতে হয় তাও জানিস না? ঈশান খুব ভালো করেই জানে তার অহনিশি কেন এত রেগে আছে। কিছুদিন আগে তাদের কলেজে প্রথম বর্ষের রেজাল্টের ঘোষণা করা হয়েছে। যারা পাশ করেছে এবং শিক্ষা সফরে যেতে চায় তারা চাইলে প্রথম বর্ষের সাথে যেতে পারবে। কিন্তু সেদিন আরশি কলেজে যায়নি, তাই সে কিছু জানে না। ঈশান বলেছিল ছাড়কে যে তারা 5 জন যাবে, আর সেখানে গিয়ে কি কি করবে তাও প্ল্যান করে ফেলেছিল। সে ভেবেছিল আরশিকে সব ঠিক করে সব বলে সারপ্রাইজ দিবে। পরের দিন কলেজে এসে সব শুনে আরশি তখন সাপের মতো ফোঁস করে ঈশানকে কতক্ষণ মেরেছে, আর সবাই ওকে আটকে রেখেছে। কেন তাকে ছাড়া প্ল্যান করা হলো এটাই তার রাগের কারণ। খুনসুটি হয়ে যায় বুঝি এই ভয়ে হিমেল আগেই পোগারপা হয়ে গিয়েছিল। বর্তমানে জেসি বলল, ঈশান কি ভাবছিস? দেখ মেয়েটা অনেক রেগে আছে, ওকে সরিটা বলে দে, তাহলে তো সব ঠিক হয়ে যায়। হিমেল বলল। হ্যাঁ ভাই, বলে দে সরি। মাহি বলল, চুপ কর হিমেল, আর আগুনে ঘি ঢালতে আসিস না। সেদিন যেভাবে পালালি, তুই আদেও ছেলে তো? হিমেল বলল। মানে? মাহি হেসে বলল। মানে আই হ্যাভ মেনি কনফিউশন। ঈশান বলল, তুই তোরা এসে ফালতু নাটক অন্য জায়গায় গিয়ে কর। আর একটা ফালতু কথা বললে ড্রেনের পানিতে তোদের চুবিয়ে মারবো আমি। মাহি মেকি স্বরে বলল। ইয়া, ড্রেনের পানিতে যে গন্ধ। ঈশান দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহ, যে কোন পাপের শাস্তির বিনিময়ে তোদের মতো তার ছেড়ে ফ্রেন্ড দিছে সেটাই খুঁজে পাই না। তোদের মতো পাপিষ্ঠদের মাঝে আমি এক অবলের শিশু। ঈশান চোখ বন্ধ করে কথাটি বলে যখনই চোখ খুলল দেখলো সবাই এভাবে তাকিয়ে আছে। আরশি বলল, কেউ আমাকে ধর, যার জন্য দিনে 2 বার স্যারদের বকা আর বাঁশ নামক বস্তু খেতে হয়, সে নাকি অবলা। না না না, আমি বিশ্বাস করি না, এটা হতেই পারে না। ঈশান হেসে বলল, হ্যাঁ, আমি তো অবলাই, আর তোরা পাপীরা আমার অবলার সুযোগ নিস, আর আমি তোদের স্যারদের থেকে বাঁচাই। হিমেল সরলভাবে বলে উঠল, কিন্তু তোর জন্যই তো স্যারদের কাছে ধরা খাই, আর তার সাথে পানিশমেন্ট ফ্রি। ঈশান ধমক দিয়ে বলল, কর আইনস্টাইনের বাচ্চা, সবসময় সত্য কথা বলতে হয় না। এমনিতে তো বলিস না, আজ আমার বিরুদ্ধে কথা বলছিস যে? পুরো সাহস তোর, ভাবা যায়? অবশেষে ঈশান আরশিকে ছড়ি বলেছে। ঈশান ছড়ি বলেছে আর আরশি তা মেনে নিবে এত দয়ালু আরশি নয়। পুরো 30 মিনিট সে আরশিকে বুঝিয়েছে, কানে ধরে উঠবসও করেছে, জানে মান, পাখি, টিয়া, লক্ষ্মীও বলেছে। কি মনে হয় তাদের আরশি ক্ষমা করেছে? সে ঘুরে বালি। লাভ রোড রাস্তার মাঝে মাঝেই ফুলের দোকান দেখা যায়। সেখান থেকে ঈশান আরশির জন্য বিভিন্ন রঙের গোলাপ নিয়ে এসেছে, কারণ সে জানে
ফুল এমন একটি বস্তু যা পেলে আরশির সব ভুলে যায়। হলো তাই, আরশি ফুল পেয়ে হাসতে হাসতে ঈশানকে মাফ করে দিয়েছে। সে সব ফুল নিলেও লাল গোলাপ নেয়নি। সে মনে করে যে লাল গোলাপ প্রিয় মানুষের কাছ থেকেই নিতে হয়। সেও একমাত্র তার প্রিয় মানুষটির কাছ থেকেই লাল গোলাপ নেবে। এর মানে এই নয় যে ঈশান তার প্রিয় নয়। তার কাছে তার সব বন্ধুরাই প্রিয়। প্রিয় হয়েও সে লাল গোলাপ নেয়নি। সে আশায় আছে কবে তার সবচেয়ে প্রিয় মানুষটি তার জীবনে আসবে। ফুল পেয়ে আরশি সবার সাথে হেসে কথা বলেছে আর চা খাচ্ছে। ওর এত দ্রুত পরিবর্তনে সবাই অবাক। জেসি বলে বসল, যদি আগে জানতাম এই 10 টাকার ফুলের বিনিময়ে তুই চুপ হয়ে যাবি, তাহলে বিশ্বাস করবন আমি নিজেই তোকে ফুল কিনে দিতাম। তাহলে আর তোদের এই নাটক দেখা লাগতো না। না ঈশানের এত খাটতে হতো তোকে মানাতে। হিমেল হঠাৎই বলে বসল। মূল কথা হলো মেয়ে জাতি মানেই ঝামেলা। তার কথা শেষ হওয়ার আগেই 3 জোড়া চোখ তার উপরে এসে আছড়ে পড়ল, যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে। হিমেল থতমত খেয়ে বলল, না মানে আমি এটা বলতে চাইনি। মেয়েরা তো ফুলের মতো গন্ধযুক্ত, থুক্কু পবিত্র। হিমেলের কথা শেষ হতে না হতেই ঈশান অট্টহাসিতে ফেটে পড়ল। এবার লিটল আইনস্টাইন, সব জায়গায় সত্যি কথা বলতে হয় না, অন্তত মেয়েদের সামনে, না হলে নির্ঘাত গর্দান। আরশি কিছু বলতে যাবে তার আগেই ঈশানের ফোন বেজে উঠল। ঈশান বলল, ওয়েট কর, কথা বলে আসছে, পরে তোদের রেস্টুরেন্টে নিয়ে যাব। ঈশান সাইডে গিয়ে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? আগন্তুক বলল। আমি আনোয়ার উদ্দিন বলছি। ঈশান বলল। আমি কোন আনোয়ার উদ্দিনকে চিনি না, রং নাম্বার। আগন্তুক আবার বলল, আমি তোমার কলেজের প্রিন্সিপাল আনোয়ার উদ্দিন বলছি। স্যারদের নাম্বার ফোনে সেভ করে রাখতে হয়, এতটুকু ভদ্রতাও নেই নাকি? ঈশান থতমত খেয়ে বলল। মানে ইয়ে স্যার। লোকটি বলল, কি করছো? যা বলার স্পষ্ট করে বলো। ঈশান বলল, সরি স্যার, মনে ছিল না। কে? না না, এখনই সেভ করছি। তাহলে রাখি স্যার, আসসালামু আলাইকুম। লোকটি বলল। কিসের আসসালামু আলাইকুম? আগে বলো, তুমি আর তোমার বন্ধু কলেজে আসোনি কেন? ঈশান কি বলবে খুঁজে পাচ্ছে না। হঠাৎ এত স্টুডেন্ট থাকতে তাকেই বা কল দিল কেন? ওই টাকলা স্যার আবার বুঝে যায়নি তো যে সে কলেজের নামে ফাঁকি দিয়ে? হায় হায়, যদি বুঝে যায় টিসি নিশ্চিত। কি হলো, কথা বলছো না কেন? ঈশান বলল, বলে স্যার লিটল আইনস্টাইন, না না সরি, হিমেলের কাল অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে নিয়ে হসপিটাল আছে। এই যে এখন ওর পায়ে ব্যথা, ওকে নিয়েই আছি আর কি। স্যার বলল। আয় হায় আল্লাহ, কি বলো এসব? সত্যি নাকি? অনেক সিরিয়াস। তাহলে আমি আসি? কিভাবে হলো অ্যাক্সিডেন্ট? ঈশান আবার বলল, স্যার আসা লাগবে না, আমি সব সামলে নিয়েছি। টাকলা স্যার, আপনি আসলে আজ শিওর বাস খাবোই খাবো, তাও যে সেই বাস না, খুবই সুস্বাদু স্পাইসি বাস, যা খেলে বসা থেকে সোজা হতে 1 মাস লাগবে। তার সাথে বাসে গণধোলার মশলা ফ্রি। আহা, আর কি লাগে জীবনে। স্যার আবার বলল, না না, কেন আসা লাগবে না? সিরিয়াস কিছু হতে পারে। এখন কোথায় আছো সেটা বলো। ঈশানের এখন একটাই গান মনের মধ্যে বাজছে। ओगे तुम कहाँ जाएंगे हम, मुझको ढूंढने से पहले तेरी जान चली जाए। সকাল 9টা বেজে প্রায় হয়ে গেছে, অনেকক্ষণ হলো, কিন্তু কিছু বন্ধুদের আড্ডার সমাপ্তি এখনো হয়নি। তারা নিজ মনে গল্প করে যাচ্ছে, অথচ তারা এটাই জানে না তাদের এক বন্ধু এখন চিন্তার সাগরে ডুবে আছে। যেই সেই চিন্তা নয়, স্বয়ং প্রিন্সিপাল কল করেছে তাকে। যদিও তার পেছনে যথেষ্ট কারণ আছে। তারা এমন এক কলেজ গ্রুপ যাদের কলেজে কেউ চেনে না এমন মানুষ খুব কমই আছে। অনেকক্ষণ ধরে প্রিন্সিপাল স্যার ঈশানকে জিজ্ঞেস করছে যে সে তার বন্ধুকে নিয়ে কোন হসপিটালে আছে। এখন মূল কথা হলো ঈশান কিভাবে বলবে যে সে কলেজ ফাঁকি দিয়ে বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছে এবং তার বন্ধু হিমেলের কিছুই হয়নি। ঈশান নিজেকে সামলে বলল, বললাম তো আপনার কষ্ট করতে হবে না, আমি এখানে সব সামলে নিয়েছি। কাল থেকে রোজ কলেজে যাব স্যার। এখন তাহলে ফোনটা রাখি স্যার, ভালো থাকবেন। স্যার বললেন, কিসের ভালো থাকা থাকি? আগে বলো, তুমি না হয় তোমার বন্ধুর সাথে হসপিটালে আছো, সেটা বুঝলাম, কিন্তু তোমার বাকি আরো 3 বন্ধু সহ, সরি বান্ধবী, তারা কোথায়? ঈশান স্বাভাবিকভাবে বলল। আমি কিভাবে বলবো স্যার? স্যার আবার বললেন,
না মানে তোমরা একসাথে থাকলে টিচাররাও চিন্তায় থাকে একটু পরে কি হবে। সেখানে আজ একসাথে কেউ কলেজে আসোনি, ব্যাপারটা কেমন সন্দেহজনক নয়? ঈশান আশ্চর্যের ভাব ধরে বলল। স্যার, ওরা তিনজন একসাথে আসেনি? স্যার বলল। হ্যাঁ, আমিও তাই বলছি। তুমিই বলো তোমার বান্ধবীরা কোথায় যেতে পারে? ঈশান সিরিয়াস ভাবে বলল। ধারণা মতো ওরা নিশ্চয়ই কোনো ছেলের সাথে দেখা করতে গেছে। স্যার আশ্চর্য হয়ে বললেন। কি বলো এইসব, সত্যি নাকি? কিন্তু এক ছেলের সাথে দেখা করতে তিনজন কেন যাবে? ঈশান বলল। কখন বললাম একটা ছেলের সাথে দেখা করতে গেছে? দুজনও তো হতে পারে। স্যার বললেন। তাহলে আমার এখন কি করা উচিত? ওদের ধরে জিজ্ঞাসাবাদ করা? ঈশান বলল। ধরে নিয়ে জিজ্ঞেস করবেন কোন ছেলের সাথে টাঙ্কি মারতে। সরি, ঘুরতে গেছিল। স্যার ও ঈশানের কথার সুরে সুরে বললেন। ঠিক এখনই ওদের তিনজনকে ডেকে পাঠাই খোঁজ নিচ্ছে। ঈশান স্যারকে থামিয়ে বলল। মিনিট স্যার, তিনজন কোত্থেকে আসলো? স্যার বললেন। কেন, মাহির, জেসমিন আর আরশি? ঈশান মেকি ভাব ধরে বলল। ঠিকই বললেন স্যার। আর সে এমন ফাঁকি মার্কের কাজ জীবনও করতে পারে না, বাকি দুজন পারলেও পারবে না। ও হচ্ছে ফুলের মতো নিষ্পাপ শিশু। ও কলেজ ফাঁকিতে ঘোরার কথা মাথায় আনতে পারে না। বরং আপনি বাকি দুজনকে ধরুন। স্যার ও ঈশানের কথার পৃষ্ঠে বললেন। ঠিক আছে। স্যার ফোনটা কাটতেই ঈশান একটা শয়তানি হাসি দিল, আর তারপর পেছনে ফিরতেই দেখতে পেল আরশি ওর দিকে তাকিয়ে আছে। এটা কি হলো? মিথ্যা কথা বলে জেসি আর মাহিকে ফাঁসালি কেন? আরশি বলল। ঈশান হেসে বলল। বন্ধু যেমন বিপদ থেকে বাঁচাতে জানে, ঠিক তেমনি ফাঁসাতে পারে, আবার সেখান থেকে বন্ধুই বাঁচিয়ে আনে। এটাই ফ্রেন্ডশিপের নিয়ম। আরশি রেগে বলল। কিসের ফালতু নিয়ম এসব? ওদের কেন ফাঁসালি? তুই না আমাদের বন্ধু হস, তাহলে কেন করলি এমন? ঈশান ঠোঁট উল্টে করুণ মুখ নিয়ে বলল। তোর ফাইনাল এক্সামে ওই মোটরসিয়ার জাতির খেলা আমাকে দেখায়নি, তাই আমি ওই সাবজেক্টে ফেল করেছি। আর আব্বু পাছে খুন্তি দিয়ে বাড়ি মেরে লাল করে দিয়েছে, তাই এমন করে করলাম ওদের সাথে। আরশির কি বলা উচিত খুঁজে পাচ্ছে না। তাই বলে এইভাবে? ঈশান স্টাইল নিয়ে বলল। জানেমান, আমি ওদের বাস খাওয়ানোর ব্যবস্থা করেছি, আবার আমি সব ঠিক করব। বন্ধুর জন্য যদি সামান্য রিস্কি না নিল, তাহলে কিসের বন্ধু ওরা? আরশি তার হার স্বীকার করে বলল। বুঝেছি ভাই, তোর সাথে কথা বলে স্বয়ং নিউটনও পারবে না। দেখা যাবে শেষে বেটায় কষ্ট পেয়ে তাল গাছের নিচে বসবে, আর তাল তার মাথায় পড়ে ওইখানেই অক্কা পেয়ে ফক্কা হয়ে যাবে। আরশির কথা শুনে ঈশান হাসতে হাসতে ওর মাথায় গাঁটটা মেরে চলে গেল। আরশি মাথা ডলছে আর ভাবছে এই ছেলের সাথে সে কথা বলে সে জীবনও পার পায় না। তার মারাত্মক সুন্দর স্টাইল দেখলে মেয়েরা এমনিতেই পাগল হয়ে যায়, তার উপর তার এই হাসি তো আছেই। আরশির হাসলে স্যার ম্যাম বললেন কি কথায় আবার কোনো শয়তানি বুদ্ধি ঘুরছে। আর ক্লাসমেটরা বলে কি রে, আবার কি আকাম কুকাম করার কথা ভাবছিস? আরশি এটাই মানতে পারে না ঈশান হাসলে সবাই ফিদা হয় আর সে হারে ধরা খায়। হায় রে তার অসহায় জীবন। এই ঈশান নামক ছেলেটা এমনই, এই ফ্রেন্ডের বিপদে ঝাঁপিয়ে পড়ে বাঁচাবে যতই এতে তার বিপদ আসুক না কেন। তার লাইফে বন্ধুরা অনেক ইম্পর্ট্যান্ট, আবার নিজেই তাদের বাস খাওয়ার ব্যবস্থা করে দিবে। এই ছেলেটাই তার অনেক ভালো বন্ধু, এক কথায় বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। এই ছেলেটা তাকে অনেক জ্বালায়, বলে যে সে দুটা বা চারটা যে কয়টা বিয়ে করুক না কেন আরশিকে সে বউ করবেই। যদিও আরশি জানে যে ঈশান সারাদিনই মজা করে থাকে, আবার তার সাথে মারামারি ঝগড়া তো আনলিমিটেড। আরশি তার ভাবনা শেষ করে ঈশানের পাশে বসছে আর কথা বলছে। ঈশান রেস্টুরেন্টে যাওয়ার কথা বললে সবাই হই হই করে উঠে, কারণ ট্রিটটা ঈশান দিচ্ছে। তারা উঠার আগেই হঠাৎ কেউ একজন ঈশানের কানটা টেনে ধরে, সবাই একসাথে দাঁড়িয়ে যায় ঈশান পেছনে ফিরে দেখার জন্য যে কে তার কানটা ধরেছে। আলতু ফালতু কোনো ছেলে মেয়ে ধরলে সে আজকে তার হাড্ডি গুঁড়ো গুঁড়ো করে ফেলবে। ঈশান পেছনে ফেরা মাত্রই এমন একজনকে দেখলো যাকে দেখে সে অবাকের শেষ পর্যায়ে চলে গেছে। স্বয়ং প্রিন্সিপাল স্যার ঈশানের কান ধরে দাঁড়িয়ে আছে। ঈশান আমতা আমতা করে বলল। আপনি এখানে? স্যার বলল, এই বুঝি তোমার হসপিটাল? আর তোমার বান্ধবী যার সাথে টাঙ্কি, ওহ সরি, ঘুরতে গেছে, সে বুঝি তুমি?
সবাইকে চুপ থাকতে দেখে স্যার হিমেলকে উদ্দেশ্য করে বললেন, তোমার নাকি পায়ে অনেক ব্যথা, তা পায়ের ব্যথার চিকিৎসা বুঝে আজকাল লাভ রোডে হয়? এখনো সবাই চুপ করে তাকিয়ে আছে, কারণ তারা কিছুই বুঝে উঠতে পারছে না স্যার কিসের পায়ে ব্যথা বা ঘোরার কথা বলছে। স্যার এবার আরশিকে বললেন, তার সে তুমি নাকি ফুলের মতো পবিত্র শিশু, সবাই কলেজ ফাঁকি দিয়ে ঘোরার কথা মাথায় আনলেও তোমার মাথায় নাকি এসব আসে না, তাহলে কলেজ ড্রেস পরে এখানে কি করছো? আরশি কি বলবে খুঁজে পাচ্ছে না। স্যার সবাইকে তার গাড়িতে নিয়ে সোজা কলেজে এসে পৌঁছালেন। তখন কলেজের টিফিন টাইম চলছিল। আরশি, জেসি, মাহি, হিমেল মাথা নিচু করে হেঁটে প্রিন্সিপালের রুমের দিকে যাচ্ছে, আর ঈশান একদম স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে, যেন আশেপাশে কিছুই হয়নি। সবাই তাদের দেখছে আর বলছে, এই দেখ দেখ, আবার ধরা খেয়েছে এরা। দেখছিস কি সাহস এদের, আজ তো এদের টিসি দিয়েই দিবে। এরা কি কাউকে ভয় পায় না নাকি? আরেকজন পাশে এসে বলল, জীবনে লাইফ এনজয় করতে হলে এদের মতো করেই করো, তবেই না এটা কলেজ লাইফ। এরা যাই করুক খারাপ কাজ কখনোই করে না, এদের দুষ্টুমির জন্যই এরা স্যারদের বকা খায়। কি মনে হয় টিসি দিয়ে দিবে এবার? আরেকজন বলল, ধুর, আব্দুল স্যার থাকতে কিসের টেনশন, স্যারের চোখের মণি বলে কথা, স্যার তার প্রিয় মণিদের ঠিকই বাছিয়ে নেবে, প্যারা নিস না, চল ক্লাসে চল। হ্যাঁ চল ক্লাসে চল। সবাই যার যার মতো ক্লাসে চলে গেছে। আর কলেজের বিখ্যাত ফ্রেন্ডস গ্রুপ প্রিন্সিপাল স্যারের সামনে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, শুধুমাত্র ঈশান বাদে। একটু পর প্রিন্সিপাল রুমে আব্দুল স্যারের গলার স্বর পাওয়া গেল। সে তার ঘামে আর চিন্তা ভরা মুখ নিয়ে হাজির হয়েছেন। আসুন আসুন আব্দুল স্যার, দেখে যান আপনার প্রিয় ছাত্রছাত্রীদের কাহিনী। ঠাট্টা স্বরে বললেন প্রিন্সিপাল স্যার। আব্দুল স্যার বললেন, ওরা কি করেছে স্যার যে এইভাবে কলেজে নিয়ে আসলেন? প্রিন্সিপাল স্যার বলেন, তাহলে শুনুন, কিছুদিন ধরেই খবর পাচ্ছিলাম ছেলেমেয়েরা নাকি কলেজ ফাঁকি দিয়ে লাভ রোডের আশেপাশে আরও কিছু কিছু জায়গায়, তাই আমি ভাবলাম হাতে নাতে যাকে পাবো তাকে ধরে এনে তার বাবা মাকে ডেকে পাঠাবো, পরে টিসি। আব্দুল স্যার বলেন, ওরা কিভাবে এর সাথে জড়িত স্যার? প্রিন্সিপাল স্যার আবার বলেন, আগে শুনুন পরে কি হয়েছে। পরে আমি লাভ রোডের আশেপাশে আমাদের কলেজের স্টুডেন্টদের খুঁজেই পাচ্ছিলাম না কাউকে। পরে ফিরে আসার সময় এদের একসাথে বসে থাকতে দেখি। আমি ভুলেই গেছিলাম যেখানে ঝামেলা সেখানেই এদের পাওয়া যায়। পরে কল দিলাম ঈশানকে। এখন ভাববেন নিশ্চয়ই যে ঈশানের নাম্বার কোথায় পেলাম। আব্দুল স্যার বলেন, জি সেটাই তো, কোথায় পেলেন ওর নাম্বার? প্রিন্সিপাল স্যার বলেন, আপনার পছন্দের ছাত্রছাত্রীরা এই 1 মাসে 4 বার প্রিন্সিপালের রুমে এসেছে, শুধুমাত্র তাদের দুষ্টুমির জন্য, আর স্যাররা তো কমপ্লেন দিতেই থাকে এদের নামে। আব্দুল স্যার বলেন, মানলাম স্যার এরা দুষ্টুমি করে, কিন্তু কখনো বড় কোনো অন্যায় করেনি, স্যারদের সাথে বেয়াদবিও করেনি। কলেজে ভুল হতে পারে, এর জন্য টিসি দেয়া অনেক বড় শাস্তি হয়ে যাবে। প্রিন্সিপাল স্যার বলেন, ঈশান আমাকে মিথ্যে কথা বলেছে যে হিমেলের পায়ে ব্যথা, সে তার বন্ধুকে নিয়ে হসপিটালে আছে, আর জেসমিন মাহি নাকি ছেলেদের সাথে ঘুরতে গেছে, শুধু আরশিকে বাঁচিয়ে দিয়েছে। প্রিন্সিপাল স্যারের কথা শেষ হওয়ার আগেই 3 জোড়া চোখ ঈশানের উপর আশ্রে পড়েছে, শুধু আশীর্বাদে। আর ঈশান সবার রাগী চাহনির বিনিময়ে সুন্দর একটা হাসি উপহার দিল। অবশেষে আব্দুল স্যার অনেক বুঝিয়ে ওদের বাঁচিয়ে নিয়েছেন, আর বাসায় যেন কোনো কল না দেয় তাও বলেছে। এরপর কিছু হলে তিনি এর দায়ভার নেবেন এটাও বলে দিয়েছেন। শেষমেশে সবাই ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। যাওয়ার সময় হিমেল বলল, তুই আমাকে পঙ্গু বানিয়ে দিলি নিজে বাঁচতে। ঈশান বলল, নিজে বাঁচতে নয়, তোকেও বাঁচাতে। মাহি বলল, তাহলে আমাদের ফাঁসালি কেন? জেসি সম্মতি দিয়ে বলল, হ্যাঁ বল, কেন করলি? তোর কোন পাকা ধানে মই দিয়েছি সেটা বল। ঈশান বলল, তোর খালার মোটসে তোর আমাকে এক্সামে দেখাসনি, তাই এমন করেছে। মাহি বলল, আসিও তো তোকে দেখাইনি, তাহলে ওরে ফাঁসালি না কেন? ঈশান হেসে বলল, তা খারাপ নাকি? নিজের জানামানকে কেউ ফাঁসায়? ওরে ফাঁসানোর পর ওর কিছু হলে আমি নিজেই শেষ হয়ে যাব। বলেই সে তার 32 পাটি দাঁত বের করে হাসতে হাসতে ক্লাসে চলে গেল। সবাই জানে ঈশান আরশির সাথে অনেক ফ্রি, অনেক ফাজলামো করে ওর সাথে। এইসব এখন নর্মাল হয়ে গেছে। তারা আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে গেল। সময় কারো জন্যই থেমে থাকে না, কিন্তু সে সময় কারো জন্য ভালো হয় আবার কারো জন্য খারাপ।
যেমন আজ ঈশানের গ্রুপ একটুর জন্য বেঁচে গেছে টিসির হাত থেকে। এমনকি মনে হয় তারা মন খারাপ করে বসে আছে। যারা মন খারাপের কথা ভেবেছেন তাদের জন্য এক বালতি সমবেদনা। তারা দিব্যি নিজের মতো হাসছে আর কথা বলছে। একটু আগে যে এত কিছু হয়ে গেছে তার ছিটে পোঠাও ওদের চোখে মুখে নেই। এর মাঝে আব্দুল স্যার ক্লাসরুমে এসেছেন। এসে ঈশানদের কাছে এসে বললেন, আর যেমন না করলে কি হতো না, এখনই তো টিসি দিয়ে দিত, তাহলে ক্ষতিটা কার হতো বলো? এখনো কি বাচ্চা আছো? এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ঈশান বলল, আমাদের কোন দিক দিয়ে খারাপ মনে হয় বলেন তো? আর বললেন বাচ্চা হওয়ার কথা। আমাদের এখনো দুধের দাঁতই পড়েনি, তাহলে তাহলে বাচ্চা নয় তো কি আমরা? বলে নিজের সাদা ধবধবে দাঁত বের করে দেখালো। স্যার ঈশানের কাণ্ড দেখে হেসে ওর গায়ে আলতো চাপড় দিয়ে বললেন, বুঝেছি, বাচ্চারা তোমরা আর ভালো হবে না। আরশি বসা থেকে উঠে স্যারের কাছে এসে আলতো করে জড়িয়ে ধরল আর বলল, কেন স্যার? আমরা এখন যেমন আছি তেমন থাকলে কি সমস্যা হবে? আমরা কি সত্যি অনেক খারাপ স্যার? আব্দুল স্যার হেসে বললেন, তোমরা আমার সন্তানের মতো, তাহলে আমি তোমাদের কিভাবে খারাপ বলতে পারি? তোমরা কেউই খারাপ নও, শুধু দুষ্টুমিটা একটু কমাতে হবে, এই আর কি। সবাই একসাথে বলে উঠল, বুঝেছি স্যার, আমাদের জন্য আপনাকে আর বিপদে পড়তে হবে এমন কাজ আমরা কোনোদিন আর করব না। সেদিন ক্লাস শেষে তারা নিজেদের মতো বাড়িতে চলে গেল। পরিচয় পর্ব। ঈশানের পার্সোনালিটি দেখেই সবাই বলে দিতে পারে সে ভালো বাড়ির ছেলে। ঈশানের বাবা একজন আর্মি অফিসার আর তার ছোট বোন আছে যার নাম ঈশানী। ঈশান দেখতে তার মায়ের মতো। বয়সের তুলনায় ঈশানের পরিবর্তন খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। সে আরশির তুলনায় 2 বছরের বড়। তা নিয়েও সে আরশিকে খোঁচা মারতে থাকে। হিমেলের বাবা একজন অফিস কর্মী, কিন্তু তাদের অবস্থাও ভালো এবং সচ্ছল। হিমেলের বড় ভাই আর বড় বোন আছে যার বিয়ে হয়ে গেছে। হিমেলও দেখতে সুন্দর এবং লম্বা, কিন্তু ঈশানের থেকে কম। সে বেশি জ্ঞান দেয় বলে তাকে সুন্দর করে লিটল আইনস্টাইনের উপাধি প্রদান করা হয়েছে। জেসমিন, যাকে তার বন্ধুরা ভালোবেসে জেসি বলে ডাকে। জেসির বাবা কোম্পানিতে জব করেন। জেসির বড় ভাই আছে, তারও বিয়ে হয়ে গেছে। তারা ভাই বোন দুজনেই। জেসি বেশি কথা বলে না, কিন্তু আরশিকে কেউ কিছু বললে সে চুপ থাকতে পারে না, যেন আরশির মধ্যে তার প্রাণ রয়েছে। জেসি খুব বুদ্ধিমান আর বিচক্ষণ বিশিষ্ট মেয়ে। সেও দেখতে শুনতে ভালো। মাহির বাবা একজন গোয়েন্দা পুলিশের সদস্য। মাহির ছোট একটা বোন আছে, মিহি। মাহি স্টাইলের জন্য বিখ্যাত, তাই তো ঈশান তাকে জাতির খালা বলে সম্মান দেয়। মাহি বড় লোক হওয়ায় তার কথা বলার ধরন ভিন্ন। মাহি দেখতে ফর্সা এবং হাইটে লম্বা। আরশির বাবা আরিফ আহমেদ সামান্য একজন ব্যবসায়ী। তার আর্থিক অবস্থা বাকি সবার থেকে অনেকটাই কম। আরশির ছোট এক ভাই আছে, আবির আহমেদ, এবং তার মা হলেন আয়েশা আহমেদ। আরশি প্রচুর কথা বলে এবং হাসে। সে তার ফ্রেন্ডদের মতো অত ফর্সা বা সুন্দর নয়, তাও সে সবার কাছে প্রিয়। সবার পরিচয় দেওয়া শেষ, এখন তাদের জীবন নিয়ে কথা বলা যাক। সকালের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। হালকা বাতাস, চারিদিকের পরিবেশ ঠান্ডা। সেই ঠান্ডা পরিবেশে কলেজের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে আরশি। আজ তার মন খুব ভালো। হবেই বা না কেন, এত সুন্দর আবহাওয়ায় কারো মন ভালো না হয়ে থাকতে পারে? আরশি কলেজের গলিতে প্রবেশ করা মাত্র কেউ তার ব্যাগ টেনে ধরে। সে রেগে পেছনে ফিরে যে তার ব্যাগ ধরেছে তাকে দেখার জন্য। যারে আজ পাবে তা নাকি ফাটাবে। কিন্তু সে পেছনে ফিরে এত অতি মায়াময় বিশিষ্ট ছেলেকে দেখে। ছেলেটিকে দেখে তার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। ছেলেটিকে আপাতমস্তক দেখল সে। ছেলেটি তার তুলনায় বেশ অনেকটাই লম্বা, সুন্দর বডি বিশিষ্ট, মায়াবী চোখ, ভ্রু কুচকানো, গায়ের রং শ্যামলা। আর সে তার মুখ এমন ভাবে রেখেছে যেন বিরক্তি তার মুখমণ্ডলে এসে ভিড় করছে। সে ছেলেটি আরশির চোখের সামনে তুড়ি বাজালো। এই যে শুনছেন, আরেকটু হলেই তো ইটে পা বেঁধে পড়ে যেতেন, সাবধানে হাঁটা উচিত আপনার। বলেই ছেলেটি চলে গেল।
এতক্ষণ আরশি ভ্রমে ছিল মনে হলো। না ছেলেটির কথার উত্তর দিল, না চোখ সরালো। তার দৃষ্টি এখন অন্য জগতে চলে গেছে। সে শুধু ছেলেটির কথার ধরনের দিকে তাকিয়েছিল। একদম পুরুষালী কণ্ঠস্বর আর কথার মাঝে পড়তে থাকা তার গালে টোল, সব মিলিয়ে আরশি এখন অন্য দুনিয়ায় আছে। ভাবনার মাঝে কেউ তার কাঁধে হাত রাখলো। তার অন্য জগতের ভাবনার ইতি এখানেই শেষ। পেছনে ফিরতেই ঈশানকে দেখতে পেল সে। ঈশান তাকে দেখে হাসলো। সেও তার হাসির বিনিময়ে হাসি উপহার দিল। ভিতরে যাবি না? দেখলাম একা দাঁড়িয়ে কি যেন ভাবছিস। কিছু কি হয়েছে? আরশির স্বাভাবিক উত্তর, কই কিছুই হয়নি, চল ক্লাসে যাই। তারা গল্প করতে করতে ক্লাসে গিয়ে বসলো। একটু আগের কথা আরশি ভুলেই গেছে, কারণ কলেজে অনেক ছেলেই আছে যারা দেখতে সুন্দর, তাই এদের নিয়ে এত ভাবার কিছুই নেই। আরশিকে দেখতে ঠান্ডা এবং শান্ত মনে হলেও সে মোটেও শান্ত স্বভাবের মেয়ে নয়। এই তো এখন তার আর ঈশানের মধ্যে ঝগড়া চলছে। আসুন ঝগড়াটা একটু উপভোগ করে আসি। ঈশান, তুই পেছনে বস, আমার অনেক জায়গা লাগে। এই ব্রেঞ্চে আমি আর জেসি বসবো, আর কেউ না। ঈশান বলল, কি হলো? আমি এখানে বসবো। তোকে দেখতে তো চুনোপুটির মতো লাগে, তার নাকি আবার এত জায়গা লাগবে? আশি হাত দিয়ে জায়গা ধরে রেখেছে। সে যখন বলছে একবার বসতে দিবে না, তার মানে কাউকেই দিবে না। ঈশান, বিরক্ত করিস না তো। তুই মেয়ের মাঝে বসবি, লজ্জা করবে না তোর? ঈশান বলল, তোকে কি কোলে নিয়ে বসে থাকবো নাকি যে লজ্জা লাগবে? বসবো তো এক সাইডে। দেখ ক্লাসে দেখ, ছেলে মেয়ে একসাথে বসে আছে। সবার যখন সমস্যা হচ্ছে না, তাহলে তোর সমস্যাটা কোথায়? এই ছেলের লাগামহীন কথায় আরশি মোটেও নিজের জায়গা থেকে সরল না। এরা যখন একে অপরের দিকে তাকিয়ে চোখ দিয়ে লড়াই করছে, তখনই হিমেল, মাহি আর জেসির কানে কানে বলল, দোস্ত জানিস এখন আমি কাকে বেশি মিস করছি এদের কাণ্ড দেখে? মাহি বলল, এতে জানাজানির কি আছে? আব্দুল স্যারকে একদম সহজ উত্তর। হিমেলের মাথা দুপাশে নড়ে বলল, হয়নি। আমি এখন মিস করছি এক প্যাকেট পপকর্নকে। ওটা হলে সিনেমাটা ভালো জমতো। জানিস, আমি তো মুভির নামও ঠিক করে ফেলেছি, এক বেঞ্চ দুই বন্ধু। বেঞ্চ তুমি কার? জেসি মাহি শুধু মাথা দোলালো, কারণ তাদের বলার মতো কিছুই নেই। আশি আর ঈশান এই একসাথে হাসবে, এই আবার মারামারি ঝগড়া করবে। মাঝে মাঝে তো স্যাররা বলেন, কাল থেকে যেদিন তোরা ঝগড়া করবে বলে ঠিক করবে, সেদিন আমাদের জন্য এক বস্তা পপকর্ন আর চিপস আনবে। আমরা খাবো আর তোমাদের ঝগড়া দেখে এনজয় করব। এত কিছু বলেও এরা আর ভালো হলো না। একমাত্র আব্দুল স্যারই এদের দুটোকে থামাতে পারেন। বলতে বলতে আব্দুল স্যার ক্লাসে ঢুকলেন। আরশি আর ঈশান আবার বসার জায়গা নিয়ে ঝগড়া করছো? আরশি বলল, স্যার, ঈশান আগে শুরু করেছে, আমি কিছুই করিনি। আব্দুল স্যার বললেন, জীবনে দেখেছো তেল আর পানিকে একসাথে মিশতে? তোমরা হচ্ছ ঠিক তেমনই। যাও ঈশান, নিজের জায়গায় যাও। ঈশানের ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে পেছনে বসতে হয়েছে, আর আরশি তা দেখে বিশ্বজয়ের হাসি দিল। সেই হাসিতে কারো কিছু না হলেও ঈশানের মনের মধ্যে ভূমিকম্প ঠিকই হয়েছে, কিন্তু সেটা আবার আড়ালে। ক্লাস সম্পূর্ণ নীরব হয়ে গেল। আব্দুল স্যার কথা বলা শুরু করলেন, দেখো, প্রতি বছর দ্বিতীয় বর্ষের কিছু স্টুডেন্ট কৃষি নিয়ে আমাদের কলেজে আসে, আবারও এসেছে। সায়েন্সে 3 জন এসেছে। তোমরা তাদের সাথে ফ্রেন্ডলি মিশার ট্রাই করবে, তাহলে তাদের স্বাভাবিক হতে সময় কম লাগবে। স্যার তার কথা শেষ করে ওই 3 জন নিউ স্টুডেন্টদের ভেতরে আসতে বললেন, কিন্তু 2 জন আসলেও একজন এখনো আসেনি। আব্দুল স্যার বললেন, তোমাদের সাথে যে আরও একজনকে দেখলাম, সে কোথায়? বাকি 2 জন বলল, জি স্যার, সে আমাদের সাথেই ছিল, বলল একটু পরে আসছে। বাকি আর কিছু আমরা জানি না। ক্লাস শুরু হওয়ার পরই একজন হাঁপাতে হাঁপাতে দরজায় এসে দাঁড়ালো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। তারপর লম্বা দেখতে এক ছেলে আসলো, চুলগুলো বাতাসে উঠছে। আরশি সেদিকেই তাকিয়ে আছে আর ভাবছে, এ তো সেই ছেলে যার সাথে আজ সকালে দেখা হলো।
ছেলেটি হেসে ভেতরে এগিয়ে আসলো। স্যারের সাথে কি যেন কথা বলে নিল। কথা শেষ করে স্যার বললেন, ওর নাম হচ্ছে আহিল সর্দার আরাফ, অনবদ্যর স্টুডেন্ট সে। সবাই তার সাথে মিলেমিশে থাকবে। যাও আরাফ, সিটে গিয়ে বসে পড়ো। আরাফ পেছনে গিয়ে বসতে নিলে স্যার বললেন, তুমি নতুন স্টুডেন্ট, পিছনে বসবে কেন? সামনে বসো, তাহলে পড়াগুলো ভালোভাবে বুঝতে পারবে। দ্বিতীয় বেঞ্চে বসো, আরশির পাশে। আরাফকে দাঁড়িয়ে থাকতে দেখে আরশি ভাবছে। এই ছেলে কি এখন আমার সাথে বসবে নাকি? এর মধ্যে স্যার বললেন, আরশি, সাইড দাও ওকে, ঝামেলা না করে পড়ালেখায় মন দাও। দেও বসতে, দেও ওকে। আরশি করুণ মুখ নিয়ে বলল, আমি কি সবসময় ঝামেলাই করি স্যার, যে এভাবে বললেন? বলে সে আরাফকে জায়গা দিয়ে দিল। আরাফও মুচকি হেসে বসে পড়ল আরশির পাশে। আরশি দেখেই বুঝতে পারছে ছেলেটি অনেক বুদ্ধিমান আর কম কথা বলে, এমন টাইপেরই হবে। তাতে তার কি, সে নিজের মতো পড়ায় মন দিল। কিন্তু অবাধ্য মন আর চোখ তার সাথে বেইমানি করে বারবার আরাফকেই দেখছে। ছেলেটা ফর্সা না হলেও চোখ সরানো যাচ্ছে না। আর যদি সুন্দর হতো তাহলে কি হতো, তাই ভাবছে আরশি। আরাফ ফুট করে প্রশ্ন করল, আমার ফেসে কি কিছু লেগে আছে? আরশি আমতামতা করে বলল, কই না তো। আরাফ এবার আরশির চোখে চোখ রেখে বলল, তাহলে এতক্ষণ ধরে আমাকে দেখা হচ্ছে কেন? আরশি কি বলবে খুঁজে পেল না। তার আগে আরাফ বলল, আমরা কিন্তু পূর্ব পরিচিত। আরশি ভ্রু কুঁচকে বলল, কিভাবে? আরাফ ঠান্ডা স্বরে বলল, আজ কলেজে আসার পর আমার সাথে আপনারই প্রথম দেখা হয়েছে, তাহলে হলাম তো আমরা পূর্ব পরিচিত। আরশি উপর নিচ মাথা নাড়ল। ছেলেটার কথা বলার ধরন আরশির ভালো লেগেছে। সে হেসে বলল, আমি হচ্ছি অরুণিকা আহমেদ আরশি। আরাফও হেসে তার হাত এগিয়ে দিয়ে বলল, আমার নাম আহিল সর্দার আরাফ। হ্যান্ডশেকের সময় আরশির কি হলো সে বুঝতে পারল না। তার মনে হলো দেহের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। তার সাথে আরশির হার্টবিটও অনেক ফাস্ট হয়ে গেছে। সারা শরীরে শিহরণ জাগছে। কই, ঈশান বা হিমেলের টাচে তো এমন হয় না, তাহলে এখন কেন এমন হলো? আজ সে এক নতুন অনুভূতির সাথে পরিচিত হচ্ছে। কি নাম দিবে এই অনুভূতির? বন্ধুত্ব গড়ে ওঠার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না। একে অপরের প্রতি মনের কথা আদান প্রদানের মাধ্যমে তা গড়ে ওঠে। কিন্তু সে প্রতিক্রিয়া ধীরে ধীরে তৈরি হয়ে যায়, যা আমরা ধরতেও পারি না। বন্ধুত্ব পারে না এমন কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। একটা বন্ধুর দল যেমন একটা মানুষকে খারাপ করে দিতে পারে, ঠিক তেমনি একটা বন্ধুর দল কিছু মানুষের হাসির কারণও হয়ে থাকে। প্রথম দিনের পরিচয়ের পর থেকে আরশি আর আরাফের মধ্যে ভালো বন্ধুত্বের সৃষ্টি হয়েছে, কিন্তু হয়তো ঈশানের এই জিনিসটা ভালো লাগেনি। তাই তো সে চেষ্টা করছে যেন আরশি আরাফ নামক ওই ছেলেটার সাথে না মিশে। পরের দিন কলেজে ঈশান কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আরশির জন্য অপেক্ষা করছে। যেই না সে আরশির দেখা পেল, তার সাথে সাথে আরও একটি মুখের দেখাও মিলল। আরশি আরাফের সাথে হেসে হেসে কথা বলছে আর এদিকে এগিয়ে আসছে। তা দেখে ঈশান কেন যেন অনেক রাগ হলো। ব্যাপারটা এমন যেন আরশির ঝগড়া করবে তার সাথে, ঠিক তেমনি হাসবেও তার সাথে, আর কেউই নয়। আরশি ঈশানকে দেখার সাথে সাথে হেসে হাত নেড়ে হাই বলল। ঈশান এগিয়ে এসে আরশির হাত ধরে টেনে সাইডে নিয়ে গেল, যেন আরশি তার নিজস্ব সম্পত্তি। আরাফ ব্যাপারটা লক্ষ্য করে চুপচাপ কলেজের মধ্যে চলে গেল। কি হচ্ছে কি ঈশান, এভাবে হাত ধরে টেনে আনলি কেন? ঈশান ভ্রু কুঁচকে বলল, তুই আমাদের ছেড়ে অন্য আরেকজনের সাথে কিভাবে বন্ধুত্ব করতে পারিস? আরশির স্বাভাবিক উত্তর, কেন পারবো না? কোথায় লেখা আছে নতুন বন্ধু বানানো যাবে না? আর আব্দুল স্যারই তো বললো নতুনদের সাথে বন্ধুত্ব করতে। ঈশান বলল, আমাদের ছেড়ে দিবে? আরশি রেগে বলল, আজব তো, তোদের কখন ছাড়লাম? আমি তো জাস্ট নিউ ফ্রেন্ড বানিয়েছি। তোরাও আরাফের সাথে বন্ধুত্ব করে নে, ছেলেটা অনেক ভালো। ঈশান আরশিকে বোঝানোর উদ্দেশ্যে বলল, মনে হয় না ছেলেটা ভালো। ছেলের সাথে আর কথা বলিস না। আরশির মাথা এবার অনেক গরম হয়ে গেল। সে কিছু বলবে, তখনই সে খেয়াল করলো আরাফকে ঘিরে কমার্সের কিছু ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে। আরশি ঈশানকে বলল,
তোর যদি মনে হয় আরাফ খারাপ আর ওর সাথে মিশলে আমি খারাপ হয়ে যাব, তাহলে আমাকে অ্যাভয়েড কর। বলেই আরশি দেখতে গেল যে আরাফকে কেন আটকে রাখা হয়েছে। আরশি আরাফের কাছে চলে এলো আর বাকি ছেলে মেয়েদেরকেও এক নজরে দেখে নিল। সে সবাইকে চিনে ফেলেছে। 1 নম্বরের ফাজিল ছেলে মেয়েদের দল বলে কথা, চিনবে না বা কেন? আরশি আরাফের উদ্দেশ্যে বলল, আরাফ ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাসরুমে যাও। আর তোমরা ওকে আটকে রেখেছো কেন? পাশ থেকে মুসবা বলল, তোর সাথে কথা বলছি না আমরা, তাই তুই চুপচাপ কেটে পড়। ফাতিয়া তালে তাল মিলিয়ে বলল, এই ছুটকি, এখান থেকে যা, তোদের সাথে কোনো ঝামেলা চাই না আমরা, আমাদের কাজ আমাদের করতে দে। আরশি সহসা রেগে উঠল আর বলল, এতক্ষণ ভালোভাবে কথা বললাম, ভালো লাগলো না তাই না? আর তুই কি বললো? আমি ছুটকি, সাহস থাকলে কলেজ থেকে বের হয়ে কথাটা বলিস। আরশি আবার বলল, আরাফ চলো এখান থেকে। আরাফ শুধু সবটা শুনে আর দেখে গেল। এরই মধ্যে গ্রুপ ডার্কনেসের গ্রুপ লিডার ফাহাদের আগমন ঘটে। সে আরশিকে আপাতমস্তক দেখল এবং কুৎসিত একটা হাসি দিয়ে বলল, তা কি খবর সুন্দরী, হঠাৎ তোমার আগমন এখানে? ঈশান বুঝি আজ আসেনি? সে তো আবার তার জানেমনকে দুহাত দিয়ে আগলে রাখে, যেন আমরা তার ক্ষতি করে দেব। কি ঠিক বলেছি না রে সোহান? সোহান দাঁত বের করে হেসে বলল, ঠিক বলছিস দোস্ত, তোর সাথে একমত আমি। সাথে সাথে ইমদাদও বলে উঠল, আমিও সহমত প্রকাশ করছি বন্ধু। সবাই একসাথে হাসছে আর আরশি তার রাগ ঢেকে রাখছে। কিছু বললে ঝামেলা লাগবে আর তার দায়ভার আবার আব্দুল স্যারকে নিতে হবে। আরাফ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। আরশি বলল, তোমাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নেই, তাই ফালতু ঝামেলা সৃষ্টি করো না, পথটা ছাড়ো। ফাহাদ বাঁকা হেসে বলল, তা তো ছাড়বই, তার আগে একটা কথা বলি শোনো। মাঝে মাঝে ঈশান না আসলে আমাদের কাছে এসো, আমরা একসাথে গল্প করবো আর তার সাথে। বাকি কিছু আর বলতে পারল না। তার আগে ঈশান একটা ঘুষি মেরে দিল ফাহাদের মুখ বরাবর। দূর থেকে আব্দুল স্যার আরশিকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসছিলেন। তার আগে ঈশান ফাহাদকে মেরে দিয়েছে। স্যার চান না কোনো ঝামেলা হোক আর তার দায়ভার ঈশানের দলের উপরেই পড়ুক। আব্দুল স্যার সবাইকে থামিয়ে দিলেন আর ফাহাদের যে এখানে ভুল আছে তিনি তা খুব ভালো করেই জানেন। তাই তিনি ফাহাদকে ধমকে ক্লাসে পাঠিয়ে দিয়েছেন। ঈশানকেও বললেন ক্লাসে চলে যেতে। ঈশান এখনও ফোঁস করছে আর তাকে হিমেল বুঝিয়ে ক্লাসে নিয়ে যাচ্ছে। আরাফ চোয়াল শক্ত করে আরশির দিকে তাকালো। মেয়েটা মাথা নিচু করে আছে, ভালোভাবে পরোক্ষ করে। দেখলে বোঝা যায় আরশি কান্না করছে, তাও অতি নীরবে। আরাফের রাগও এই সময় অনেক বেড়ে গিয়েছিল। ঈশান আঘাতটা না করলে আরাফি আঘাতটা করত, কিন্তু আরাফ হাত তোলার আগে ঈশান চলে এসেছে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আরাফ ছিল নির্বাক দর্শক। ক্লাসে আরশি চুপ করে বসে আছে আর জেসি আর মাহি ওকে বোঝাচ্ছে আর তার সাথে যত জাতের গালি আছে তাও ফাহাদকে দিচ্ছে। মাহি হঠাৎ বলে উঠল, ওই খাম্বাটা একটা ইঁদুরের বাচ্চা, ও কোনোদিন ভালো হবে না, দেখিনি সার্সি, ওই শালা হোঁচট খেতে খেতে মরবে। হিমেলও বলল, হ্যাঁ আরশি, মন খারাপ করিস না, ওই হাতির বাচ্চা আর কোনো দিনও বাচ্চা হবে না, দেখিনিস? আশির চোখ তুলে তাকালো সাথে জেসিও, কারণ হিমেল এমন ওয়ার্ড ইউজ করতে পারে তা যেন কারো বিশ্বাসই করতে পারছে না। মাহি আবার বলল, হিমেল ঠিকই বলেছে, দেখবি ওর বিয়ের দিন ওই শালে ড্রেনে পড়ে যাবে আর ওর বই ড্রেনের পানির গন্ধে ওকে বিয়ের দিন রিজেক্ট করে দিবে আর ও সারা জীবন গন্ধযুক্ত প্রাণী হয়ে বেঁচে থাকবে। তাও বান্ধবী, মন খারাপ করিস না। জেসি বলল, ওই মুখ পোড়ার মুখে সময় হলে ঝামা ঘষে দিব, আমার বেবিকে কষ্ট দেওয়া একদম বের করে দিব। আশি এদের বুঝ দেওয়ার ভাষা শুনে শব্দ করে হেসে ফেললো আর বলল, তোদের মতো কিছু ওভার পজিটিভ ফ্রেন্ড থাকতে আমি কিভাবে কষ্টে থাকবো বলতো? তোরা যে আমার শক্তি, আমার প্রাণের একটা অংশ। ভালোবাসি রে তোদের কলিজাগুলো, এভাবেই যেন আমাদের বন্ধুত্ব সারা জীবন রয়ে যায়। যদি একবার সব ছিন্ন হয়ে যায়, বাঁচবো না রে, কোনো দিন বাঁচবো না। বলেই কান্না করে ফেললো সে। আর মাহি জেসি আরশিকে জড়িয়ে ধরলো আর বলল, যাব না রে, কোনো দিনই ছেড়ে যাব না, তাহলে যে দম নিতেও কষ্ট হয়ে যাবে। কিছু বন্ধুত্ব যেমন সারা জীবন রয়ে যায়, ঠিক তেমনই
আমরাও একসাথে থাকবো। ভাঙবে না কোনো দিন, ভাঙবে না এই বন্ধুত্ব। আর হিমেল অসহায় সুরে বলল, আরে ভাইরে, আমার কথাও বল না রে বোন, আমিও তো আছি তাই না, আমাকেও তোদের সাথে নে। মাহি ভাব ধরে বলল। তোরে কেন নিব? হিমেল করুণ সুরে বলল, যদি আরশি আপার মতো কান্না করি তাহলে কি আমাকেও জড়িয়ে ধরবি তোরা? আরশিরা হেসে ফেলল হিমেলের কথায়। ঈশান সবই দেখলো, কিন্তু আরশি তাকে ডাকবে, তার সাথে সে কথা বলবে, সে আশায় সে এতক্ষণ বসেছিল। আরশি ঈশানকে দেখেও না দেখার ভং করে ওদের সাথে কথা বলছে, যেন ঈশান নামে কোনো ব্যক্তি তার আশেপাশে নেই। দূর থেকে আরাব সব কিছু দেখলো আর মুচকি হাসলো। যাক, এমন মানুষ তো আছে যারা আরশির মন খারাপ দূর করে দিয়েছে। আরাফের যদিও নিজেকে অপরাধী মনে হচ্ছে যে তার জন্যই আরশির সাথে ওদের ঝামেলা হয়েছে আর এত কিছু হলো, কিন্তু এত কিছুর মাঝে আরাফ একটা নিশ্চিত হয়ে গেছে, ওই ফাহাদ নামক ছেলেটার সাথে আরশিদের পূর্বের কিচ্ছু তো একটা ঝামেলা আছে। পরের দুদিন আরাব আরশির থেকে দূরে দূরে থেকেছে, কারণ সে আন্দাজ করেছে আরশির সাথে কথা বলা ঈশান ভালোভাবে নিতে পারে না। আরশিও আর আগ বাড়িয়ে কথা বলতে যায়নি, ঈশানের সাথেও দুদিন কথা বলেনি। আব্দুল স্যার মন দিয়ে ক্লাসের রসায়ন পড়াচ্ছেন, এমন সময় দপ্তরির আগমন হলো। সে এসে বলল, গ্রুপ হ্যাপিনেসকে স্যার প্রিন্সিপাল রুমে যেতে বলেছেন। আব্দুল স্যার ঈশানের দিকে তাকালেন আর দপ্তরিকে বললেন চলে যেতে, তারা আসছে। কিন্তু দপ্তরি জানালো আব্দুল স্যারকেও ডাকা হয়েছে। স্যার বুঝলেন হয়তো সেদিন ফাহাদের দলের সাথে ঝামেলা করার জন্যই প্রিন্সিপাল তাদের ডেকেছেন। আরশি, ঈশান সবাই জানে কেন তাদের ডাকা হয়েছে। এখন আবার প্রিন্সিপালের ঝাড়ি খেতে হবে। আরশি মনে মনে ফাহাদকে গালি দিচ্ছিল। এরই মধ্যে জেসি বলল, দেখলি ওই ফাহাইদার বাচ্চাটা কি করলো? দোষ নিজে করলো আর ফাঁসালো আমাদের। এই শালার কি মরার জায়গা নাই? এখানেই কেন ওরে মরতে হইব? মাহি বলল, আমি অপেক্ষায় আছি, কবে ওই ফাহাদের বাচ্চাটা পাগল হয়ে ঘুরবে। হিমেন বলল, আমিও অপেক্ষায় আছি, ও একদিন পাগল হয়ে ঘুরবে আর অন্যদিকে ওর মাথায় আমি ডুকডুকি বাজাবো। হিমেল বলল, চুপ থাক, আগে দেখি কি বিচার দিল আমাদের নামে। এত আলাপ আলোচনার মাঝেও ঈশান একদম নিশ্চুপ, তার যেন কিছুই ভালো লাগছে না। স্যার সহ ঈশান, আরশি আর বাকি সবাই ক্লাস থেকে বের হলো। আরাব ভাবছে এরা আবার কি করলো। স্যার সহ ঈশানরা প্রিন্সিপালের রুমে দাঁড়িয়ে আছে। স্যার তাদের আপাতমস্তক দেখলেন, পরে বললেন, তোমরা সবাই একটু বাইরে যাও, আব্দুল স্যারের সাথে আমার একান্ত কিছু কথা আছে। সবাই বাহিরে চলে গেল। ঠিক 10 মিনিট পর স্যার তাদের ভেতরে আনলো এবং তাদের হাতে টিসির পেপার তুলে দিল। সবাই পেপারটা দেখে প্রিন্সিপাল স্যারের দিকে তাকিয়ে রইল। আব্দুল স্যার একদম চুপ, তিনি কোনো কথাই বলছে না। যে ব্যক্তি তাদের দু হাত দিয়ে আগলে রাখে সে আজ এত চুপ করে আছেন, তা যেন আরশিরা মেনে নিতে পারছে না। তাদের কলেজ থেকে টিসি দিয়ে দিতে পারে এমন কোনো কাজই তো তারা করেনি। ফাহাদের সাথে ঝামেলা করার জন্য স্যার সর্বোচ্চ তাদের একটু বকতে পারেন, কিন্তু সমস্যা একটা কারণের জন্য টিসি দিয়ে দিবে, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। আর আব্দুল স্যার কেন চুপ করে আছেন? স্যারের চুপ থাকায় বলে দিচ্ছে তাদের জীবনে অনেক বড় ঝড় আসে। কি হতে পারে সে ঝড়? এমন অনেক সময় হয় অন্যায় না করেও মানুষ দোষী হয়ে ওঠে। মানুষের জীবনে ঝড় বলে কয়ে আসে না, ঠিক তেমনি নির্দোষ হয়েও কিছু কিছু সময় আমাদের জীবন স্রোতের ঢেউয়ের মতো ভেসে চলে যায়। কিন্তু সে ভেসে যাওয়া থেকেও বাঁচা যায় যদি মস্তিষ্ক সচল থাকে আর নিজেরা উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় সম্পূর্ণ ব্যাপারটা চিন্তা করা যায়। কিছুক্ষণ আগে ঠিক এমনই ঝড় বয়ে গেছে আরশিদের উপরে। আরশি চঞ্চল হলেও মুখে মুখে কথা বলার মেয়ে নয়। জেসি প্রচণ্ড প্রতিবাদী মেয়ে, সে চুপ করে একদমই থাকতে পারে না। অনেক হয়েছে আর নয়। জেসি বলল, স্যার কিসের ভিত্তিতে আপনি আমাদের টিসি দিতে পারেন? কি এমন করেছি যার জন্য উইদাউট এনি ওয়ার্নিং আমাদের টিসি দিয়ে দিচ্ছেন?
আশি এখনো স্বাভাবিক হতে পারছে না, তাই সেও যে কিছু বলবে তাও পারছে না। সে এমনভাবে দাঁড়িয়েছে যেন সে একটি জড় পদার্থ। ঈশান সবই দেখলো, সে বুঝতে চাইছে স্যার স্বেচ্ছায় তাদের টিসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাকি অন্য কোনো কারণ আছে। প্রিন্সিপাল স্যার এবার মুখ খুললেন। অন্যায় করার আগে ভাবা উচিত ছিল যে এই অন্যায়ের পরিণাম কি হতে পারে। আব্দুল স্যার বললেন, স্যার আমার মনে হয় কোথাও একটা ভুল আছে, ওরা এরকম করতেই পারে না, আপনি একটু ভেবে দেখুন স্যার। প্রিন্সিপাল স্যার আবার বললেন, আব্দুল স্যার, আপনি বুঝতে পারছেন না? সকল প্রমাণ ওদের বিরুদ্ধে, আমার হাতে কিছুই নেই। সকল শিক্ষকরা ভিডিওটা দেখেছেন এবং তাদের মতো এদেরকে টিসি দিয়ে দেওয়া। ঈশান বলল, তোর ভিডিও। প্রিন্সিপাল স্যার বললেন, এত কিছু করে এখন জানতে চাইছো কিসের ভিডিও? আমার থেকে তোমাদের ভালো জানার কথা ভিডিওটা কিসের। আরশি বলল, যা বলার পরিষ্কার করে বলুন স্যার। প্রিন্সিপাল স্যার একটা ভিডিও অন করলেন যেখানে দেখা যাচ্ছে টিচার রুমে ঈশানদের দলের সবাই প্রবেশ করছে, আর তাও চুপি চুপি। স্যার সবার উদ্দেশ্যে বললেন, এখন এক্সপ্লেন করো কি কারণে তোমরা টিচার্স রুমে গিয়েছিলে, তাও আবার লাস্ট এক্সামের আগে। ঈশান বলল, তো চান স্যার আপনি? আব্দুল স্যার বললেন, আসলে ঈশান হয়েছে কি, লাস্ট এক্সামের আগে প্রশ্নপত্র হারিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে আবার নিউ কপি তৈরি করা হয়েছিল, আর তোমরা সবাই সেদিনই টিচার রুমে গিয়েছিলে এবং লাস্ট এক্সাম তোমাদের ভালো হয়েছিল, আবার রেজাল্টও অনেক ভালো ছিল, তাই স্যার বলতেছে তোমরাই প্রশ্নপত্র নিয়েছো। ঈশানদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারা তাদের কানকে বিশ্বাস করতে পারছে না। তারা কলেজের সেরা দুষ্টু ছেলে মেয়ে হতে পারে, কিন্তু প্রশ্নপত্র চুরি করার মতো ছেলে মেয়ে তারা নয়। ঈশান বলল, কি আমাদের ফাঁসাচ্ছে? এরকম কাজ কোনোদিনও করতে পারবো না, আর করিও না। আরশি বলল, জি স্যার, আপনি বিশ্বাস করুন আমরা করিনি এই সব। মাহি আর হিমেল বলার মতো কিছুই পাচ্ছে না। ঈশানের অনেক রাগ হচ্ছে, কারণ স্যার তাদের কোনো কথা শুনতে রাজি নন। তিনি ভিডিওতে যা দেখছেন তাই সত্যি বলে তিনি মনে করেন। ঈশানদের কথা তার বিশ্বাসই হচ্ছে না। প্রিন্সিপাল স্যার বললেন, আশিস এই ভিডিওতে তোমাকে দেখা যায়নি, তাও তুমি ওদের প্রিয় বন্ধু, তাই আমার বিশ্বাস তুমি ওদের সাথে যুক্ত আছো, তাই তোমাকেও টিসি দেওয়া হয়েছে। আরশি বলল, কিসের ভিত্তিতে টিসি দিতে চাইছেন? টিসি দেওয়ার আগে টিচার্স রুমের ভেতরের ভিডিও দেখান, যেখানে থেকে বলা যাবে আদৌ কি আমার বন্ধুরা এই কাজ করেছে নাকি না। স্যার বললেন, সেদিন হঠাৎ করে টিচার্স রুমের সিসিটিভি বন্ধ হয়ে গিয়েছিল, তাই ভিতরে কোনো ফুটেজ পাওয়া যায়নি। হিমেল বলল, ফুটেজ না পাওয়া গেলে আপনি কিভাবে বললেন যে এই কাজটা আমরা করেছি? আমাদের হাতেও তো কোনো কাগজ দেখা যায়নি, তাহলে আমরা চুরি করলাম কিভাবে? স্যার বললেন, এমন হতে পারে সিসিটিভি নিজে নিজে অফ হয়ে গেছে, বা এটাও হতে পারে কেউ অফ করে দিয়েছে, সেই কেউটা আবার তোমরা নয় তো। ঈশানদের কোনো কথাই আর শোনা হলো না, তাই তারা ক্লাসে চলে এলো। আব্দুল স্যার কি নিয়ে যেন এখনো কথা বলছেন। ক্লাসে আসার পর সবাই তাদের দিকে তাকিয়ে আছে। বোঝাই যাচ্ছে ক্লাসের সবাই জেনে গেছে তাদের ব্যাপারে। আশি চুপচাপ বসে আছে, তার বলার কিছুই নেই। আজ বাসায় যাওয়ার পর সে তার বাবাকে কিভাবে বলবে যে কোনো কিছু না করেও তাকে টিসি দিয়ে দেওয়া হয়েছে। টিফিনের সময় হলে সবাই ক্লাসের বাইরে চলে গেল, এমনকি ঈশানরাও। এখন ক্লাসে আরশি একা, সম্পূর্ণভাবে একা। তার মনে বড্ড অশান্তি লাগছে। এবার আরশি অনেক জোরে কান্না করে দিল। মন বিদারক সে কান্না, যা ক্লাসের প্রতিটি জায়গায় ভয়ঙ্কর শব্দ তুলে আবার ফিরে আসছে। তার চোখের পানি এখন আর চোখের পানির মতো নেই, স্রোতের মতো করে পানি তার চোখ দিয়ে বের হচ্ছে। তার সাথে কান্নার ধ্বনি তো আছেই। আরশি উপলব্ধি করতে পারলো তার পিছনে কেউ দাঁড়িয়ে, তাই সে পেছনে তাকালো। ঈশান সহ সবাই দাঁড়িয়ে, তার সাথে আরাফও রয়েছে। আরশির বলার মতো কিছুই নেই, তাই সে এখন তার কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু এখনো সে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। জেসি আরশির দিকে এগিয়ে আসলো, আরশির পাশে বসলো আর আরশির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আরশি নিজেকে আর আটকাতে না পেরে জেসিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বেবি রে, আমার বড্ড কষ্ট হচ্ছে, বিশ্বাস কর, অনেক কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। আমি ঠিকমতো শ্বাসও নিতে পারছি না। আমার আব্বুকে আজ আমি বাসায় গিয়ে কি বলবো? আমার আর্থিক অবস্থার কথা তো জানিসই। আব্বু আমাকে কিভাবে অন্য কলেজে ভর্তি করাবে, আর মান সম্মানের একটা কথাও তো আছে। আমার কি করা উচিত এখন? মরে গেলে কি সব ঠিক হয়ে যাবে? ঈশান এক ধমক দিল, আরশি
চুপ করে আছি এর মানে এই নয় যে আমি তোকে কিছু বলবো না। আর একবার মরার কথা বললে নিজের হাতে আগে তোকে মারবো, তারপর নিচে মরবো। ঈশানের ধমকে আরশি কেঁপে উঠল। ঈশান কখনোই তার সাথে এমনভাবে কথা বলেনি, তাই সে আবারও কান্না করে দিল। ঈশান দীর্ঘশ্বাসে ফেললো, তারপর আরশির কাছে এগিয়ে আসলো। ঈশানকে এগিয়ে আসতে দেখে জেসি উঠে গেল। ঈশান বেঞ্চে না বসে নিচে হাঁটু গেড়ে বসে পড়ে আরশির হাত নিজের হাতের মধ্যে নিয়ে আরশির দিকে তাকালো। মেয়েটা মাথা নিচু করে কান্না করছে। ঈশান কোমল সুরে বলল, পাখি, আমার জানেমান, কান্না করিস না প্লিজ। দেখ জানেমান, তুই যদি মরার কথা বলিস তাহলে আমার কি কষ্ট হয় না বল? তোর কিছু হয়ে গেলে আমি ঝগড়া করবো কার সাথে? বেঞ্চ নিয়ে টানাটানি কার সাথে করবো? নিজের জন্য না হলেও তুই আমার জন্য বাঁচিস। তুই না থাকলে যে আমি বড্ড একা। আমাকে একা করে তুই কি ভালো থাকবি বল? এখন আমার বিয়ে করা বাকি, আগে বিয়েটা হতে দে, নইলে তো আমার বাচ্চা। ঈশান আর বলতে পারলো না, এর আগেই আরশি ওকে মারতে শুরু করে দিয়েছে। শয়তান ছেলে বদমাস, তুই জীবনেও ভালো হবি না। কত সুন্দর ইমোশনাল হয়ে গিয়েছিলাম, আর তুই ফাজিল একটা। নে বিয়ে কর। আরও করবি না বিয়ে? এনে ঈশান কোনো মতে ওকে থামালো আর বলল,